তোমরা দেখো অষ্টম বিভাগ বলছি অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায় হচ্ছে ভারতের আইন বিভাগ। এর আগেও বলেছি আমি তার প্রতিটা ভিডিওতে যে অধ্যায় থেকে 10 নম্বরের প্রশ্ন হবে টোটাল। একটা বড় প্রশ্ন অবশ্যই হবে, এটার জন্য বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, আর এমসিকিউ দুটো আসবে। তো আমি তোমাদের প্রায় 20টার মতো করেছি এমসিকিউ, এগুলো পড়লেই পেয়ে যাবে। এবং যেগুলো প্রশ্ন লেখানো হয়েছে যদি সবগুলো ভালোভাবে পড়ো, আশা করি তার মধ্য থেকেই কিন্তু এগুলো আসবে। তো দেখো, প্রথম 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কেন্দ্রীয় আইনসভাকে কি বলা হয়। মানে বলা হয়, অপশন দেওয়া থাকবে পার্লামেন্ট, 4টা অপশন থাকতো, যেগুলো সঠিক অপশন সেগুলি উত্তর কিন্তু আমি এখানে শুধু লিখেছি। তাহলে ভারতের কেন্দ্রীয় আইনসভাকে কী বলা হয়? পার্লামেন্ট। যদি ওখানে আবার সংসদ থাকতো তাহলে সংসদটাও কিন্তু উত্তর হতো, মানে পার্লামেন্ট বা সংসদ বলা হয়, বাংলায় সংসদ বলা হয়। কেন্দ্রীয় আইনসভা যেটা তোমাদের দেখানো হয়েছে যে ভারতের কেন্দ্রীয় আইনসভা 3টি অংশ, রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভায় 3টি অংশকে নিয়ে গঠিত। এবার দেখো ভারতের পার্লামেন্ট গঠিত হয়, দেখো পরের প্রশ্নটাতেই রয়েছে এই প্রশ্নটাই। অপশন দেওয়া থাকবে রাষ্ট্রপতি বা রাজ্যপাল, কিংবা হচ্ছে রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা, শুধু লোকসভা ও রাজ্যসভা। কিন্তু ভারতের পার্লামেন্ট রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভাকে নিয়ে গঠিত, যেটা সঠিক উত্তর। সঠিক অপশানগুলোই আমি লিখে রেখেছি, একবার তবু দেখে রাখবে, সব প্রত্যেকটা প্রশ্নই এইভাবে লিখেছি। ওই যে পার্লামেন্ট হলো খেলার বিষয় বলেছেন, কে বলেছেন, মানে বলেছেন দিয়ে অপশন থাকবে এখানে বেনিটো মুসোলিনি হবে। মুসোলিনি নিশ্চয় শুনেছ, ইটালির একনায়কতন্ত্রের, যেখানে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এবার দেখো রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত। পার্লামেন্টের এর আগের পার্লামেন্টের প্রশ্নও বলেছিলাম যে পার্লামেন্টের যে মোট সদস্য, সেখানে দেখো রাজ্যসভার হচ্ছে সর্বাধিক হচ্ছে কত, 250 জন। এবং তার মধ্যে মনোনীত করতে পারে, রাষ্ট্রপতি কিন্তু মনোনীত করতে পারে 12 জন, সেটাও লিখে রেখেছি, তার মধ্যে মনোনীত করে 12 জন। এগুলো অপশন থাকবে, যেমন হচ্ছে কি রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 250, 252 বা 276 বা 235 বা 238। উত্তর হবে কি সর্বাধিক, যেহেতু বলেছে 238। বা এরকমও হতে পারে যে রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত, সেখানে কিন্তু তখন হয়ে যেত কিন্তু 238 বা 250, 252 দিল। এটা লেখা বোধহয় হয়েছে, আছে কিনা জানি না, তবে এটা একটু ভিডিওই বললাম, এটা নোট করে নেবে যে রাজ্যসভায় নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 238। এবার দেখো রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। এখানে রাজ্যপতি সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, না অধ্যক্ষ বা স্পিকার। অধ্যক্ষ বা স্পিকার, তখন উত্তর হবে কে? এটা হবে উপরাষ্ট্রপতি। তিনি পদাধিকার বলে, এর আগেও বলেছি যে পদাধিকার বলে হচ্ছে কি উপরাষ্ট্রপতি হলো রাজ্যসভার সভাপতি। আর লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার বা অধ্যক্ষ। এটাও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, লোকসভার অধ্যক্ষকে স্পিকার, না উপরাষ্ট্রপতি, না রাষ্ট্রপতি, না প্রধানমন্ত্রী। তাহলে উত্তরটা হবে কি স্পিকার। রাজ্যসভার ক্ষেত্রে হবে উপরাষ্ট্রপতি, আর লোকসভার ক্ষেত্রে হবে স্পিকার। এবার দেখো রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হচ্ছে কিন্তু 6 বছর, না 4 বছর, না 5 বছর, না 7 বছর। উত্তর হবে 6 বছর, যেটা সঠিক উত্তর সেটা বেশি লিখতে হবে। উত্তরটা হচ্ছে 6 বছর। একই প্রশ্ন আসতে পারে যে লোকসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক মেয়াদ কত, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। তাহলে এখানে কি হবে? উত্তর হবে 5 বছর। তাহলে স্বাভাবিক কার্যকালের মেয়াদ কিন্তু সদস্যদের, যেহেতু রাজ্যসভা স্থায়ী কক্ষ, কখনো কিন্তু ভাঙা যায় না, কিন্তু লোকসভা কিন্তু ভাঙা যায়। 5 বছরের আগেও ভেঙে যেতে পারে, বা 5 বছরের পরও হয়তো 1 বছর এক্সটেনশন করতে পারে যদি জরুরি অবস্থা ঘোষিত হয় সেই সময়। এবার দেখো লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত। সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 552 জন। সর্বাধিক সদস্য সংখ্যা কত হলো? 552 জন। মনোনীত হয় 2 জন। লিঙ্গ ভারতীয় সম্প্রদায় থেকে 2 জন সদস্য কিন্তু মনোনীত করতে পারে রাষ্ট্রপতি, যদি প্রয়োজনীয়, রাষ্ট্রপতি যদি মনে করে যে প্রয়োজনীয় সংখ্যক লিঙ্গ ভারতীয় সম্প্রদায় শ্রেণীভুক্ত নেই, তাহলে সেখানে 2 জন কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করতে পারে। এটা একটা হলো, এই একটা প্রশ্ন। সর্বাধিক সদস্য সংখ্যা হলো 52। এবার দেখো এটা প্রশ্ন আসতে পারে, তোমাদের নোটে লেখানো রয়েছে, আগের নোটে,
যে রাজ্যের থেকে প্রতিনিধি কত? রাজ্যের থেকে প্রতিনিধি হচ্ছে 530 জন, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কত? 20 জন। আর তাহলে 530 আর 20 কত হলো? 50, মানে 550 হলো। 550 আর এইদিকে 2 জন মনোনীত হলো, টোটাল হলো 552 জন। এটা হলো সর্বাধিক। কিন্তু বর্তমানে 545টি নির্বাচন হয়। 60টি কেন্দ্রশাসিত অঞ্চলে যে সিট রয়েছে সেগুলো নির্বাচন এখনও হয়নি। এরপর দেখো, লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত? 25, 30, 35 না 21? তাহলে উত্তর হবে কি? 25 বছর। এখানে লোকসভার ক্ষেত্রে, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে বয়স কত? তখন হয়ে যাবে 30। একই রকমভাবে অপশন থাকতে পারে 20, 25, 30, 35। তাহলে যেটা হবে 30 রাজ্যসভার ক্ষেত্রে, 30 লোকসভার ক্ষেত্রে হবে কত? 25 ন্যূনতম বয়স। তাহলে প্রার্থী হিসাবে দাঁড়াতে পারবে। যেমন রাষ্ট্রপতি আমরা কত বলেছিলাম? রাষ্ট্রপতি হচ্ছে 35 বছর বয়স হলে সে দাঁড়াতে পারে। তাহলে 3 জনেরই বয়স মোটামুটি আমরা জেনে রাখবো। আবার রাজ্য বিধানসভার সদস্যদের ক্ষেত্রেও 25 বছর। এবার দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? লোকসভার কাছে দায়িত্বশীল থাকে। কারণ হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা তার যদি আস্থা হারায়, মানে অনাস্থা প্রস্তাব যদি পাস হয়, সংখ্যাগরিষ্ঠতা যদি হারিয়ে ফেলে, তাহলে মন্ত্রিসভাকেও কী করতে হয়? পদত্যাগ করতে হয়। ওই জন্য লোকসভার কাছে কিন্তু দায়িত্বশীল থাকতে হয়। এখানে অপশন দেওয়া থাকলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভা, রাজ্যসভা, কমন সভা, লোকসভা। তখন হয়ে যাবে কি? লোকসভার কাছে দায়িত্বশীল থাকে। আবার দেখো 10 নম্বর পর্যন্ত দেখো, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল যে বিলে স্বাক্ষর দিতে বাধ্য থাকেন, রাষ্ট্রপতি ও রাজ্যপাল যে বিলে স্বাক্ষর দিতে বাধ্য থাকে তাকে কি বলা হয়? অর্থ বিল। যাই হোক, এগুলো তোমাদের ডিটেলস আলোচনা করা হয়েছে। যে অর্থ বিল রাষ্ট্রপতি বা রাজ্যপাল, মানে রাষ্ট্রপতি কার ক্ষেত্রে? কেন্দ্রের ক্ষেত্রে, কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কি করতে পারে? রাষ্ট্রপতি কিন্তু আগে অর্থ বিলে স্বাক্ষর দেন। আর হচ্ছে রাজ্যপাল কি? রাজ্যপাল ক্ষেত্রে রাজ্যের যে অর্থ বিল যে পাস হয় সেখানে স্বাক্ষর দিতে কিন্তু বাধ্য। অন্যান্য বিলে কী করতে পারে? আটকে দিতে পারে বা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারে, কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে কিন্তু সেটার একটা ব্যতিক্রম রয়েছে। এরপর দেখো, সাধারণ বিল পাস করে। সাধারণ বিল পাস করে লোকসভা, রাজ্যসভা, না লোকসভা না কেবল রাজ্যসভা? তাহলে কিন্তু এখানে উত্তর হবে লোকসভা ও রাজ্যসভা। এটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন, যেটা উত্তর আমি আবার বলছি তোমাদের। দেখো, যেটা উত্তর আছে সেটাই আমি উত্তরটা লিখেছি, অপশানগুলো বলছি না। অনেকগুলো লেখা হয়ে যাবে, 3-4 পেজ, ওই জন্য পেজ কমানোর জন্যই করেছি এটা। প্লাস তোমাদের বুঝতেও সুবিধা হবে, মুখস্থ করতেও সুবিধা হবে। এবার দেখো, অর্থ বিল প্রথম উত্থাপিত হয় লোকসভায়। এই যে অর্থ বিলে একটু আগেই বললাম যে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে লোকসভা উত্থাপন করতে হয়। রাজ্যসভার ক্ষেত্রেও কি? যদি রাজ্য বিধানসভার ক্ষেত্রে যদি হয়, কয়েকটি রাজ্যের বিধান আইনসভা দুটি কক্ষ, একটা হচ্ছে বিধানসভা, বিধান পরিষদ। তাহলে বিধান পরিষদের ক্ষেত্রেও কিন্তু বিধানসভাই কিন্তু, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট যে সকল রাজ্যে আইনসভা রয়েছে সেখানে কিন্তু বিধানসভাই সেটা উত্থাপন করতে পারবে। এরপর দেখো, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। যৌথ অধিবেশনটা কি? বলছি, পার্লামেন্টের যৌথ অধিবেশন হচ্ছে যদি কোনো বিল নিয়ে উভয় কক্ষের মধ্যে যদি মতবিরোধ সৃষ্টি হয়, তাহলে বিলটি পাস হচ্ছে না। মানে বিলটা কি? এটা হচ্ছে খসড়া, কোনো আইনের খসড়া। যখন রাষ্ট্রপতি স্বাক্ষর হয় তখনই আইন রূপান্তরিত হয়, তার আগে কিন্তু বিল বলা হয়। সেই বিলটায় যদি কি দেখা যায় যে সংকট দেখা দিল উভয় পক্ষের মধ্যে, তখন রাষ্ট্রপতি উভয় পক্ষের যৌথ অধিবেশনে আহ্বান করেন। সেই অধিবেশন পরিচালনার জন্য তাকে সভাপতি দরকার, তাহলে পদাধিকার বলে স্পিকারই কিন্তু এর কি করে? সভাপতিত্ব করেন। এরপরে দ্বিতীয় পেজটাই দেখো, হচ্ছে লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এটা হচ্ছে জিকের ক্ষেত্রে, জিকের মতো একটা প্রশ্ন, সাধারণ জ্ঞানের প্রশ্ন একটা। হচ্ছে জি.ভি. মভলঙ্কর, যে গণেশ বাসুদেব মভলঙ্কর বলা হয়, গণেশ বাসুদেব মভলঙ্কর। একে দাদা সাহেবও কিন্তু বলা হয়ে থাকে। যাই হোক, মীনা কুমার যেরকম কুমারী মহিলা স্পিকার ছিল, ওটাও জেনে রাখবে একটু। এবার দেখো, এই প্রশ্নগুলো কিন্তু কেন্দ্রীয় আইনসভার ক্ষেত্রে গেল। এবার আমরা যদি রাজ্যের ক্ষেত্রে দেখি, রাজ্যের আইনসভার ক্ষেত্রে, যে পশ্চিমবঙ্গের আইনসভা,
এক কক্ষ বিশিষ্ট না দ্বিকক্ষ বিশিষ্ট না বহু কক্ষ বিশিষ্ট? তখন উত্তর হবে এক কক্ষ বিশিষ্ট। এটা অপশন দেওয়া থাকবে, অনেকগুলো অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তরটা আমি লিখে রেখেছি, আবার বলছি তোমাদের, যে পশ্চিমবঙ্গের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। এরপর দেখো এক কক্ষ কেন বললাম, পরে আমি অবশ্যই লিখে রেখেছি, পরে বলছি তোমাদের। রাজ্য আইনসভার উচ্চ কক্ষের নাম কি আর রাজ্য আইনসভার নিম্ন কক্ষের নাম কি? এটা অবশ্যই জানতে হবে। যে সকল রাজ্যের আইনসভা কি আছে দ্বিকক্ষ বিশিষ্ট, তাহলে রাজ্যের নিম্ন কক্ষর নাম হচ্ছে বিধানসভা। আমরা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও দেখেছিলাম, কেন্দ্রীয় আইনসভার ক্ষেত্রেও আমরা দেখেছি যে উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। তেমনি অঙ্গরাজ্যের আইনসভার ক্ষেত্রেও দুটি কক্ষ রয়েছে, একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। নিম্ন কক্ষের নাম বিধানসভা, উচ্চ কক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ। এবার দেখো দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্যের আইনসভা রয়েছে কি কি? বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। জম্মু কাশ্মীরও রয়েছিল, যাই হোক জম্মু কাশ্মীর এখন তো রাজ্যের মর্যাদা হারিয়ে ফেলেছে, কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেয়েছে। যাই হোক, সেখানে দেখো এখানে কিন্তু তাহলে এখন কটা রাজ্য? বিহার 1, 2, 3, 4, 5, 6টি রাজ্যে কিন্তু এখনও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে ভারতে। তাহলে পশ্চিমবঙ্গের আইনসভা কি বললাম? এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ দুটি কক্ষ নেই। এরপর দেখো যে পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা, নির্বাচিত মোট সদস্য সংখ্যা হচ্ছে 294। আর যদি বলে মোট সংখ্যা কত, তখন একটা যোগ করে লিখতে হয়, কারণ হচ্ছে প্রত্যেক রাজ্যেই রাজ্যপাল একজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন। এটা নিয়ম। যদি প্রয়োজনীয় ইঙ্গ ভারতীয় সম্প্রদায় যদি না থাকে তাহলে একজন নিয়োগ করতে পারেন, তাহলে 195 জন, 295 জন হলো, 294 জন। কিন্তু নির্বাচিত আর মোট, নির্বাচিত কথাটা যদি না থাকে তাহলে কিন্তু 295 হবে। আর যদি বলা হয় নির্বাচিত মোট সদস্য সংখ্যা তাহলে হবে 294। এরপরে দেখো যে রাজ্য বিধানসভার নেতা বা নেত্রীকে, রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী। সে একই রকম ব্যাপার। কেন্দ্রীয় লোকসভার নেতা বা নেত্রী কে হচ্ছে প্রধানমন্ত্রী। সেই রকম হচ্ছে রাজ্যের ক্ষেত্রেও বিধানসভার নেতা, ওখানে লোকসভার নেতা, এখানে বিধানসভার নেতা। লোকসভার নেতা হলে প্রধানমন্ত্রী, বিধানসভার নেতা হলে হবে কি মুখ্যমন্ত্রী। এরপর দেখো রাজ্য মন্ত্রিসভাকে দায়িত্বশীল থাকতে হয় বিধানসভার কাছে, রাজ্যের মন্ত্রিসভাকে দায়িত্বশীল থাকতে হয় বিধানসভার কাছে। আর ওখানে কি পেলাম? রাজ্যের মন্ত্রী পরিষদকে, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদকে কার কাছে দায়িত্বশীল থাকতে হয়? লোকসভার কাছে। একই কথা, যেমন লোকসভা রাজ্যের ক্ষেত্রে বিধানসভা, এই কথাটা মনে রাখতে হবে। উচ্চকক্ষ কি? রাজ্যের ক্ষেত্রে বিধান পরিষদ, কেন্দ্রের ক্ষেত্রে হচ্ছে কি, কেন্দ্রীয় আইনসভার ক্ষেত্রে হচ্ছে রাজ্যসভা, আর হচ্ছে রাজ্যের আইনসভার ক্ষেত্রে হয়ে যাচ্ছে বিধান পরিষদ। দুটি কথা। এবার রাজ্যপাল বিধানসভা প্রণীত যে কোনো আইনে সম্মতি জানাতে সম্মতি না জানাতে পারে। কথাটা ঠিক? হ্যাঁ না ভুল, বা হ্যাঁ, বা ঠিক বা ভুল, বা হ্যাঁ অপশন যদি থাকে তাহলে হ্যাঁ উত্তর হবে। কারণ হচ্ছে কি, রাজ্যপাল যে কোনো বিলেই কিন্তু সম্মতি নাও জানাতে পারে, এটা একটা অধিকার রয়েছে রাজ্যপালের, বিশেষ অধিকার। এরপর দেখো কতগুলো প্রশ্ন রয়েছে। 0 আওয়ার, এখানে পার্লামেন্টের কতগুলি 0 আওয়ার বলতে কি বোঝায়? এখানে 0 আওয়ার বলতে বোঝাচ্ছে যে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সময়কে, অর্থাৎ 1 ঘন্টা সময়কে, যেটাকে এক্সট্রা রেগুলারও বলা হয়, এটাকে বলা হয় কি, এই সময়টাকে 0 আওয়ার বলা হয়। তো তোমাদের পার্লামেন্টে নিয়ন্ত্রণ করার জন্য কতগুলি প্রসিডিওর আছে, যে এই যে পার্লামেন্টের প্রসিডিওর যেটা লিখে রেখেছি দেখো, হ্যাঁ, সেগুলো হলো সংসদের প্রকরণ বিধি রয়েছে। এগুলো একবার প্রত্যেক তোমাদের নিজের বইয়ে দেখে নিবে একবার। প্রকরণ বিধিগুলোর মধ্যে সংসদের প্রশ্ন উত্তর পর্ব চলে সংসদের। অনেক সময় প্রশ্ন উত্তর বলতে প্রশ্ন করা হয়, সংশ্লিষ্ট মন্ত্রীকে উত্তর দিতে হয়। যারা মক পার্লামেন্ট করেছে বা দেখেছো তারা নিশ্চয়ই তোমাদের অভিজ্ঞতা রয়েছে। সেখানে তারকা চিহ্নিত প্রশ্ন বা তারকাহীন প্রশ্ন রয়েছে, অতিরিক্ত প্রশ্ন রয়েছে, সেগুলি স্পিকারের দ্বারাই নির্ধারিত করা হয় এবং কাকে কাকে বলার সুযোগ দেওয়া হবে সেইভাবেই কিন্তু বলে থাকে। এটা হলো সংসদের প্রশ্ন উত্তর পর্ব। তারপরে 0 আওয়ারটা হচ্ছে কি, 0 আওয়ার হচ্ছে পার্লামেন্টের একটা গুরুত্বপূর্ণ যেগুলো বিষয় নিয়ে আলোচনা, যেগুলো এজেন্ডা থাকে না সাধারণত বিধানসভায়, এর
বিধানসভার ক্ষেত্রে হতে পারে বা লোকসভার ক্ষেত্রেও হতে পারে, দুই ক্ষেত্রেই হয়ে থাকে। সেইগুলো কিন্তু 1 ঘন্টা কিন্তু বিশেষ সময় দেওয়া হয় বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করার জন্য। এবার দেখো মুলতবি প্রস্তাব অত্যন্ত জরুরি। একটা রেল দুর্ঘটনা ঘটলো, কিংবা জনস্বার্থের একটা গুরুত্বপূর্ণ মামলা বিষয় ঘটনা ঘটেছে, যেখানে জনগণ অনেক, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তার সাথে যুক্ত রয়েছে, কিংবা একটা সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে এই ধরনের যদি দেখা যায়, তাহলে কিন্তু মুলতবি প্রস্তাব অর্থাৎ আলাপ আলোচনা বন্ধ দিয়ে সেই আলোচনাটাই, সেই বিষয়টাই, যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে হবে। তবে 2 ঘন্টার বিতর্ক সাধারণত চলে থাকে। এই ধরনের অধিবেশন যে কোনো একজনকে নিয়ে আসতে হয় এবং প্রয়োজনীয় সংখ্যক সদস্য সমর্থনও দরকার। তারপর অনাস্থা প্রস্তাব, এটা বলেছি এদের অনাস্থা প্রস্তাব কাকে বলা হয়। অনাস্থা প্রস্তাব হচ্ছে মন্ত্রিসভার বিরুদ্ধে যদি সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকে, জনমত যদি না থাকে, সেটা অনাস্থা প্রস্তাব হবে। তারপর হচ্ছে দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব রয়েছে, মোশন প্রস্তাব রয়েছে, এগুলো লেখা হয়নি। তারপর ছাঁটাই প্রস্তাব রয়েছে। এগুলো হচ্ছে কি পার্লামেন্টের একটা পার্লামেন্টারি প্রকরণ বিধি যাকে বলা হয়। হ্যাঁ, এইগুলো এখন প্রশ্ন হলো, পার্লামেন্টের একটি প্রকরণ বিধি হলো, দিয়ে দিল প্রশ্ন উত্তর পর্ব, দিয়ে আরও 3-4টা শব্দ দিল, সেটা হবে কি প্রশ্ন উত্তর পর্ব। এটাই এটাই হয়ে থাকে সাধারণত। ঠিক আছে, তোমরা আশা করি সকলে বাড়িতে রয়েছে, সুস্থ থাকো। বইটাও একবার দেখবে, শর্ট প্রশ্ন যেহেতু, তাহলে তোমাদের কাছে যে বইটা থাকবে না কেন, সে বইটাই একবার কিন্তু তোমাদের তবুও একবার চোখ বুলিয়ে নিতে হবে। তবে আমি যে কটা লিখিয়ে দিলাম, আশা করি এর মধ্যেই 2 নম্বর আশা করি পেয়ে যাবে। আর বড় প্রশ্নগুলো তো করছি, তার মধ্যেও অনেক কিছু শর্ট প্রশ্ন উত্তর লিখতে পারবে। ঠিক আছে,